Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে সংবহন। সংবহন কত রকমের হয়, কত রকমের সংবহন পদ্ধতির মধ্যে কি রকমের অঙ্গসমূহ এখানে অংশগ্রহণ করে থাকে, শিরা ধমনীর মধ্যে কি পার্থক্য এবং রক্ত ছাড়াও অন্যান্য কি রকমের তরল আমাদের শরীরে বর্তমান থাকে এবং সংবহন পদ্ধতির একটি সম্পূর্ণ প্রাথমিক ধারণা তোমরা কিন্তু এই ভিডিওটিতে পাবে। সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে শুরু করি সংবহন সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা। দেখো, সংবহনের ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে সার্কুলেশন। সংবহন বলতে আমরা কি বুঝি বা সংবহন কাকে বলে, না যে পদ্ধতিতে আমাদের দেহে বা উন্নত, আমরা বাদ দিয়েও যে সমস্ত উন্নত প্রাণীরা বর্তমান আছে, উন্নত জটিল প্রাণী বর্তমান আছে, সেই উন্নত প্রাণীদের দেহে তরল মাধ্যমে বিভিন্ন রকম কলাকোষে অক্সিজেন, খাদ্যবস্তু, হরমোন, ভিটামিন এবং যে অক্সিজেন সরবরাহিত হবে এবং সেই কলাকোষ থেকে বিভিন্ন রকমের বিপাকীয় বস্তু সমূহ অপসারিত হবে, সেই পদ্ধতিকে বলা হবে সংবহন। তাহলে সংবহনের এক নম্বর পয়েন্ট কি দেখলাম, না এটি যেই মাধ্যমে হবে সেটিকে তরল মাধ্যম হতে হবে। দু নম্বর দেখছি কি কি পরিবাহিত হবে, খাদ্যবস্তু, তারপর দেখলাম হরমোন, তারপর ভিটামিন, খনিজ লবণ এবং অক্সিজেন। তিন নম্বর কি, না কি অপসারিত হবে, বিপাকীয় বজ্র পদার্থ মানে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য যে খাদ্যবস্তুকে বিপাক করার পরে যে ক্ষতিকারক পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলিকে। এই পদ্ধতিটি যখন সম্পূর্ণ হবে বা এই পদ্ধতিটি সম্পূর্ণ হওয়ার সময় বিভিন্ন অঙ্গসমূহকে এরা বিভিন্ন অঙ্গসমূহ এই প্রক্রিয়াটায় অংশগ্রহণ করবে। এই সমস্ত অঙ্গসমূহ দ্বারা সম্পূর্ণ পদ্ধতিটিকে বলা হবে সংবহন। এবার প্রথমেই আমরা মানব দেহে, আমাদের দেহে সংবহনের ক্ষেত্রে কোন কোন অঙ্গসমূহগুলো প্রধান ভূমিকা পালন করে থাকে আর তাদের কি বিশেষ বৈশিষ্ট্য, যেটা কিন্তু পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট, সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম মানব সংবহনে প্রথম যেইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রক্ত, কারণ এটি মানব সংবহনের প্রধান মাধ্যম। এবার রক্তের মধ্যে দুটি উপাদান আছে, আমরা এর পরের ভিডিওতে আমরা দেখতে পাবো রক্তের কি উপাদান বা রক্তে কোন কোন কোষ বর্তমান থাকে সেগুলো ইন ডিটেইলে। আমি তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। রক্তের মধ্যে দুটো উপাদান থাকে, একটা রক্ত রস, একটা রক্ত রস আর একটা রক্ত কণিকা। এই রক্তরসের অপর নাম প্লাজমা। রক্তরসকে অনেক সময় অনেক বইতে প্লাজমা দিয়েও লেখা হয়। আর এইটা থাকে 55% এর মতো, এটা 45% কম থাকে। আর এই রক্তকণিকার মধ্যে আরবিসি পড়বে, ডাব্লিউবিসি পড়বে আর একটা পড়ে প্লেটলেট মানে অনুচক্রিকা। ঠিক আছে, আরবিসি মানে লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট মানে অনুচ্চক্রিকা। এবার রক্তের রং লাল কেন, তার কারণ রক্তের মধ্যে এই যে তিনটে কণিকা দেখতে পাচ্ছ, এই তিনটে কণিকার মধ্যে, এই তিনটে কোষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বর্তমান থাকে আরবিসি মানে রেড ব্লাড কর্পাসেল, বা এটাকে লোহিত রক্তকণিকা আমরা বাংলায় বলে থাকি। আর এই লোহিত রক্তকণিকার মধ্যে এক প্রকারের রঞ্জক পদার্থ বর্তমান থাকে। এই রঞ্জক পদার্থটাকে বলা হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন রঞ্জক পদার্থটি লাল রঙের হওয়ায় আমাদের রক্তকে কিন্তু লাল দেখায়। পরীক্ষায় কোশ্চেন দেয় আমাদের রক্তের রং লাল কেন, তার কারণ রক্তের মধ্যে বিভিন্ন রকমের রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বর্তমান থাকছে লোহিত রক্তকণিকা। আর এই লোহিত রক্তকণিকার মধ্যে বর্তমান থাকে শ্বাস বায়ু পরিবাহক একটি রঞ্জক পদার্থ, যেটিকে বলা হয় হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনের রং লাল হওয়ার জন্য রক্তের রং লাল হয়। এবার পরীক্ষা করার সময় একটা কোশ্চেন দেয়, রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? তরল যোগ কলা,
দেখো, যোগ কলা মানে বুঝতেই পারছো, যেই কলাটি বিভিন্ন অঙ্গ সংযোগের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। রক্তও ঠিক তাই। রক্ত হচ্ছে কি, বিভিন্ন যে আমাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলির মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। এবার যোগ কলার হচ্ছে দুটি বৈশিষ্ট্য আছে। কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য, আমি কি বলছি ভালো করে শুনবে। 1 নম্বর বৈশিষ্ট্য যোগ কলার হচ্ছে যে এটি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, এই যোগ কলা হতে গেলে এর মধ্যে ধাত্রের পরিমাণ কোষীয় উপাদান অপেক্ষা বেশি থাকতে হবে। এবার রক্ত হচ্ছে ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে এবং রক্তের মধ্যে ধাত্রের পরিমাণ বেশি। কার থেকে বেশি? কোষীয় উপাদানের পরিমাণের থেকে বেশি। এই দুটি কারণে রক্তকে বলা হয় তরল যোগ কলা। রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করেছে এবং রক্তের যে ধাত্রের পরিমাণ, সেই ধাত্রের পরিমাণটি কিন্তু রক্ত কোষের পরিমাণের থেকে অনেক বেশি থাকে। এবার আমাদের সংবহনতন্ত্রের নেক্সট যে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে রক্তবাহ। রক্তবাহ মানে যার মাধ্যমে রক্তটি পরিবাহিত হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই রক্তবাহ আবার 2 রকমের হয় আমাদের শরীরের মধ্যে, আসলে 3 রকমের হয়। একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে জালক, রক্ত জালক। এবার এদের মধ্যে পরীক্ষায় কিন্তু পার্থক্য দেয়, যেটা খুব ইম্পর্টেন্ট, শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য। দেখো, ছোটবেলা থেকে তোমরা পড়ে এসছো, শিরা মানেই বিশুদ্ধ রক্ত পরিবাহিত করে না। শিরা মানে যেটা দূষিত রক্ত পরিবাহিত করে, আর ধমনী মানে যেটা বিশুদ্ধ রক্ত পরিবাহিত করে। এবার বিশুদ্ধ আর শুদ্ধর মধ্যে ডিফারেন্স কি? বিশুদ্ধ মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর শিরা মানে আর বিশুদ্ধ মানে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে প্রথমে যদি আমরা পার্থক্য লিখি শিরা ও ধমনীর মধ্যে, তোমরা হচ্ছে কালাম করে পার্থক্যটা লিখবে, আমি এখানে কালাম করে বোঝাচ্ছি না। শিরা হচ্ছে কি ধরনের রক্ত বহন করে নিয়ে যায়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে নিয়ে যায়। মানে এই ধরনের রক্তকে বলা হয় ডিঅক্সিজেনেটেড ব্লাড। তোমরা খাতায় কালাম করে লিখবে। শিরার মধ্যে তাহলে হচ্ছে প্রথম পয়েন্ট কি হবে না, এটি যে ধরনের রক্ত বহন করে নিয়ে যায় সেটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর ধমনী যে ধরনের রক্ত বহন করে নিয়ে যায় সেটি হচ্ছে O2 বা অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড। এবার শিরার মধ্যে যে প্রাচীর থাকে, শিরার যে বাইরের প্রাচীরটি সেটি পাতলা হয় আর ভেতরের গহ্বরটি বড় হয়। ধমনীর ক্ষেত্রে প্রাচীরটি মোটা হয় আর ভেতরের গহ্বরটি ছোট হয়। তাহলে শিরার ক্ষেত্রে কিরকম হবে দেখতে? দেখো, শিরাটা দেখতে এরকম হবে। দেখো প্রাচীরটা কতটা পাতলা, ভেতরের গহ্বরটা কতটা মোটা। কিন্তু যদি ধমনী আমরা দেখি তাহলে দেখতে পাবো ধমনীটা হচ্ছে এরকম হবে। দেখো প্রাচীরটা কতটা মোটা, এটা হচ্ছে শিরার প্রাচীর, আর আগে যেটা আনলাম সেটা হচ্ছে ধমনীর প্রাচীর। তাহলে শিরার ক্ষেত্রে কি হবে? এদের প্রাচীর মোটা হবে, প্রাচীর পাতলা, প্রাচীর পাতলা আর গহ্বরটি বড়, মানে ভেতরের লুমেনটা, গহ্বর বড়। এদের কি হবে? প্রাচীর মোটা আর গহ্বর ছোট। শিরার মধ্যে পরের পয়েন্ট কি হবে? শিরা ধমনী। মনে রাখবে, শিরা সবসময় উৎপন্ন লাভ করে দেহের বিভিন্ন অংশ থেকে, শেষ হয় হৃৎপিণ্ডে। আর ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন লাভ করে বডির বিভিন্ন জায়গায় শেষ হয়। তাহলে শিরার মধ্যে এখানে লিখতে পারি হৃৎপিণ্ডে শেষ, আর এখানে হচ্ছে হৃৎপিণ্ডে উৎপত্তি। শিরার মধ্যে কোনো কপাটিকা থাকে না, ধমনীর মধ্যে কিন্তু কপাটিকা থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি উল্টো বললাম, শিরার মধ্যে হচ্ছে কপাটিকা থাকে, ধমনীর মধ্যে থাকে না। কপাটিকা থাকে
আর ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকবে না। কপাটিকা মানে কি? কপাটিকা মানে দরজার মতো, একটি নলের মধ্যে যদি দুটো দরজার মতো পাল্লা দেওয়া থাকে, যেটি হচ্ছে ফ্লো হতে বাধা দেবে, প্রবাহ হতে বাধা দেবে। তো সেটি শিরার মধ্যে হচ্ছে বর্তমান থাকে, কোনো রকম ধমনীর মধ্যে বর্তমান থাকে না। শিরার মধ্যে রক্ত কিন্তু অত্যন্ত বেগে প্রবাহিত হয়, এবং ধমনীর মধ্যে রক্ত অত্যন্ত বেগে প্রবাহিত হয়, শিরার মধ্যে রক্ত কিন্তু অনেক কম বেগে প্রবাহিত হয়, এবং ধমনী মধ্যস্থ রক্তচাপ অনেক বেশি থাকে, শিরা মধ্যস্থ রক্তচাপ অনেক কম থাকে। এই দুটো পয়েন্টও কিন্তু তোমরা লিখতে পারো। এবার এই শিরা আর ধমনীর মধ্যে একটা ব্যতিক্রম আছে, যে আমরা একটু আগে দেখলাম যে শিরার মধ্যে দেখলাম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় এবং ধমনীর মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়। একটি ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা। এটা খাতায় অবশ্যই লিখবে। ফুসফুসীয় শিরা এটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, এবং ফুসফুসীয় ধমনী এটি কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এই একমাত্র এই দুটি, একটা শিরা আর একটা ধমনী, যেটা ব্যতিক্রম, যে ফুসফুসীয় শিরা কার্বন ডাই অক্সাইডের বদলে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, আর ফুসফুসীয় ধমনী অক্সিজেনের বদলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। বাকি পড়ে রইল কি? জালক। জালক কি? জালক হচ্ছে অসংখ্য সরু হচ্ছে রক্তনালী, যেটি কি করে তৈরি হয় না, যেইখানে মনে রাখবে ধমনী আর শিরা পরস্পরের সাথে মিলিত হয়। মনে করো এই হাতটা হচ্ছে আমার ধমনী, এই হাতটা মনে করো হচ্ছে শিরা। তো এই ধমনী আর শিরা পরস্পরের সঙ্গে যেখানে মিলিত হচ্ছে, সেখানটা দেখো এই আঙুলগুলো একটা কি না জালকের মতো গঠন উৎপন্ন করছে। এই জালকের মতো যে রক্তনালীর গঠন, যেখানে শিরা ও ধমনী পরস্পরের সঙ্গে মিলিত হয়, সেই গঠনটিকে বলা হয় রক্ত জালক। এবার আমাদের সংবহনের মেন যে অঙ্গ, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডটি একটি পাম্প হিসাবে কাজ করে। যেমন পাম্পের কাজ কি? জলকে বা কোনো তরলকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহিত করা। একই রকম ভাবে হৃৎপিণ্ডের কাজ আমাদের সম্পূর্ণ দেহের মধ্যে রক্তকে সরবরাহিত করা। কার মাধ্যমে? শিরা ও ধমনীর মাধ্যমে। এবার এই হৃৎপিণ্ডের বাইরে একটি স্তর থাকে, যেই পর্দাটির নাম তোমাদেরকে মনে রাখতে হবে, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। এবার হৃৎপিণ্ডের যে পেশি, যেটাকে বলা হয় হৃদপেশি, এই হৃদপেশির কিন্তু তিনটি স্তর আছে। বাইরের দিক থেকে যদি ভেতরের দিকে যায়, তিনটি পরপর স্তর পড়বে। তিনটি স্তর কি? বাইরের দিকের একদম সবচেয়ে স্তরটিকে বলা হবে এপিকার্ডিয়াম, মধ্যবর্তী স্তরটি পেরিকার্ডিয়াম, আর একদম ভিতরের দিকের যে স্তরটি বর্তমান থাকবে তাকে বলা হবে এন্ডোকার্ডিয়াম। তাহলে একদম বাইরে থেকে ভেতরের দিকে, একদম বাইরে এপিকার্ডিয়াম, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াম, আর একদম ভেতরের দিকে যে স্তরটি সেটি এন্ডোকার্ডিয়াম। এবার এই হৃৎপিণ্ড আমাদের কটি প্রকোষ্ঠযুক্ত? আমাদের হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠযুক্ত। উপরের দুটো প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ এবং নিচের দুটি প্রকোষ্ঠকে বলা হয় নিলয়। তো এই 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডের যে পেশি, সেটি 3টি স্তর দ্বারা গঠিত। সবচেয়ে বাইরে দেখলাম এপিকার্ডিয়াম, তারপর পেরিকার্ডিয়াম ও এন্ডোকার্ডিয়াম। আমরা পরের ভিডিওতে যখন হৃৎপিণ্ডের মাধ্যমে সংবহন তন্ত্র হচ্ছে পড়বো, তখন সম্পূর্ণ হচ্ছে হৃৎপিণ্ডের ছবিটা কিন্তু আমরা দেখতে পাবো। এবার এই হৃৎপিণ্ড কিন্তু কন্টিনিউয়াস, অনবরত 24 আওয়ার্স কিন্তু স্পন্দিত হয়ে যাচ্ছে। আর এই হৃদস্পন্দন কিন্তু আমরা অনুভূত করতে পারি কোথায়? এক ধরনের ধমনীর প্রাচীরে। এই আমাদের হচ্ছে কবজির কাছে একটা ধমনী আছে, সেই ধমনীটিকে বলা হয় রেডিয়াল ধমনী। এই রেডিয়াল ধমনীতে যদি আমরা হচ্ছে হাত রাখি, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের হৃদস্পন্দনটি কত সেটি জানতে পাবো। কি করে আমরা রেডিয়াল ধমনী পাবো? এই যে হচ্ছে যে কোনো হাতের যে বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুলটি যেখানে হচ্ছে শেষ হচ্ছে, এরকম জায়গায় যদি আমরা আঙুল রাখি, তাহলে এখানে কিন্তু আমরা একটা স্পন্দন হচ্ছে অনুভব করতে পারবো, যেই স্পন্দনটি হয় মিনিটে 72 বার। এটি কিন্তু আমাদের সাধারণ হৃদস্পন্দনের পরিমাণ, যে 72 হৃদস্পন্দন পার
মিনিট, শুধু 72 হৃদস্পন্দন লিখলে কিন্তু 0, 72 হৃদস্পন্দন পার মিনিট, প্রতি মিনিটে। এবার এই হৃদস্পন্দনের মান কিন্তু সদ্যজাত বাচ্চা এদের কিন্তু অনেক বেশি হয়, বা হচ্ছে বিলো 5 ইয়ার্স যাদের। তার কারণ কি না, এদের হচ্ছে যেহেতু বডি ওয়েটের তুলনায়, দেহ ওজনের তুলনায় বডি সারফেস এরিয়া, দেহ ক্ষেত্রফল, দেহ ওজনের তুলনায় দেহের যে ক্ষেত্রফল সেটি অনেক বেশি হয়, ফলে রক্ত সরবরাহের চাহিদা অনেক বেশি থাকে। ফলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হৃদস্পন্দন আমাদের হৃদস্পন্দনের থেকে অনেক বেশি হয়। ওদের সাধারণ অবস্থায় হৃদস্পন্দন প্রায় 110, 120 প্রতি মিনিটে হয়ে থাকে। আমাদের দেখো 72 বার। আমাদের হচ্ছে যদি দৌড়াই বা এক্সারসাইজ করি তাহলে আমাদের হৃদস্পন্দন 130-40-এর কাছাকাছি যায়। কিন্তু ওই বাচ্চারা যখন শান্ত অবস্থায় আছে, রেস্ট করছে, তখনই ওদের 110। তার কারণ ওদের দেহতলের ক্ষেত্রফলটা অনেকটা বেশি। এবার হচ্ছে আমরা দেখব যে দু রকমের সংবহন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুক্ত সংবহন পদ্ধতি, তারপরে আমরা বদ্ধ সংবহন পদ্ধতির দিকে যাব। মুক্ত সংবহন পদ্ধতি বলতে আমরা কি বুঝি না, যেই সংবহন পদ্ধতিতে মনে রাখবে রক্ত কোনো রকম রক্ত বাহের মধ্যে দিয়ে প্রবাহিত হবে না এবং রক্ত দেহ গহ্বরে উন্মুক্ত হবে, সেই সংবহন পদ্ধতিকে বলা হবে মুক্ত রক্ত সংবহন পদ্ধতি। তাহলে দুটো পয়েন্ট মুক্ত সংবহন পদ্ধতি, একটি কি এটি কোনো রক্ত বাহের মধ্যে দিয়ে হচ্ছে পরিবাহিত হবে না, আর 2 নম্বর পয়েন্ট কি বললাম, এটি দেহ গহ্বরে উন্মুক্ত হবে। কোন প্রাণীদের এই মুক্ত সংবহন দেখতে পাওয়া যায়? আরশোলাদের বা হচ্ছে পতঙ্গ শ্রেণী বা হচ্ছে সন্ধিপদ প্রাণীদের ক্ষেত্রে। আরশোলা, পতঙ্গ, সন্ধিপদ, সন্ধিপদ প্রাণীকে অনেক সময় অনেক বইতে কবচী শ্রেণীর প্রাণী হচ্ছে বলা থাকে। কবচী শ্রেণীর প্রাণী বা সন্ধিপদ প্রাণী একই মানে। তো এই পতঙ্গ, সন্ধিপদ বা কবচী শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এই মুক্ত সংবহন পদ্ধতি কিন্তু দেখতে পাওয়া যায়। এই মুক্ত সংবহন পদ্ধতির কি কি হচ্ছে অংশ বর্তমান থাকে? প্রথমে যেটা বর্তমান থাকে সেটিকে বলা হয় হিমোলিম্ফ। এদের দেহে রক্তের বদলে যেই তরলটি বর্তমান থাকবে সেটিকে বলা হয় হিমোলিম্ফ। হিমোলিম্ফে হচ্ছে কি বৈশিষ্ট্য? হিমোলিম্ফের মধ্যে কিন্তু কোনো রকম হিমোগ্লোবিন বর্তমান থাকে না, সেজন্য এটি বর্ণহীন হয়। আর এর মধ্যে অক্সিজেন কিন্তু ডিজলভ অবস্থায় থাকে, মানে দ্রবীভূত অবস্থায় থাকে। কোনো রকম শ্বাস রঞ্জক বর্তমান থাকে না, শুধুমাত্র প্লাজমা বর্তমান থাকে এবং হিমোসাইট নামক এক প্রকারের কোষ বর্তমান থাকে। তাহলে প্রথমে যেটা আমাদের লাগছে মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ এর মধ্যে একটা থাকে প্লাজমা আর একটা হচ্ছে থাকে হিমোসাইট। হিমোসাইট নামক এক প্রকারের কোষ, কিন্তু এখানে মনে রাখবে কোনো রকম কি থাকে না, হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক থাকে না। এরপরে হচ্ছে আমরা দেখব হিমোলিম্ফের পরে যে দেহ গহ্বর, যেখানে হচ্ছে এটি মুক্ত হবে, এই হিমোলিম্ফ যে তরলটি সেটা এখানে মুক্ত হয়, তার নাম হচ্ছে হিমোসিল। হিমোসিল তাহলে কাকে বলা হবে না, এই হিমোলিম্ফ পূর্ণ, হিমোলিম্ফ নামক তরলটি পূর্ণ দেহ গহ্বরকে বলা হবে হিমোলিম্ফ। এই হিমোলিম্ফের 3টি অংশ থাকে, একটা পৃষ্ঠদেশীয় অংশ, একটা অঙ্কদেশীয় অংশ আর একটা পৃষ্ঠ ও অঙ্কদেশের মধ্যবর্তী অংশ। তাহলে প্রথমেই আমরা লিখি পৃষ্ঠদেশীয় অংশটিকে কি বলে? পৃষ্ঠদেশীয় অংশটিকে বলে পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস, এটা হচ্ছে পৃষ্ঠদেশীয় অংশ। পৃষ্ঠদেশ আর মধ্যদেশ, অঙ্কদেশের মধ্যে যে অংশটা থাকে তাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস। তাহলে পেরিভিসেরাল সাইনাস। আর অঙ্কদেশে যে অংশটি বর্তমান থাকে তাকে বলা হয় পেরিনিউরাল। অঙ্কদেশ মানে বুক আর পৃষ্ঠদেশ মানে উপরের দিক, পিঠের দিক, পেরিনিউরাল
সাইনাস। তাহলে এই গেল তিনটে হিমোসিলের গঠন। এবার হচ্ছে আমরা দেখব হৃৎপিণ্ড। এবার হচ্ছে নেক্সট যেটা আমরা দেখব 3 নম্বর, সেটি হচ্ছে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডে মনে রাখতে হবে এই হৃৎপিণ্ডটি পেরিকার্ডিয়াল সাইনাসের সঙ্গে যুক্ত থাকে, মানে উপরে হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসের সঙ্গে যুক্ত থাকে এবং এই হৃৎপিণ্ডের অগ্রভাগে মহাধমনী যুক্ত এবং পশ্চাৎ ভাগটি কিন্তু বদ্ধ। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখলাম না, 1 নম্বর হচ্ছে দেখলাম এটা 1 নম্বর পেরিকার্ডিয়াল সাইনাসের সঙ্গে যুক্ত, পেরিকার্ডিয়াল সাইনাসের সঙ্গে যুক্ত। তারপর দেখলাম অগ্রভাগে মহাধমনী আর পশ্চাৎভাগ বদ্ধ। তারপর হচ্ছে মেন ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, এদের হৃৎপিণ্ড 13টি কাপের মতো, মানে পেয়ালাকার, 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ নিয়ে গঠিত। ঠিক আছে, আর এই যে হচ্ছে 13টি পেয়ালাকার প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠগুলির মধ্যে এক প্রকারের ছিদ্র থাকে, এক জোড়া করে ছিদ্র, সেই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। তাহলে এই পেয়ালাকার যে প্রকোষ্ঠ, এই পেয়ালাকার প্রকোষ্ঠের পশ্চাৎ ভাগে এক জোড়া করে ছিদ্র বর্তমান থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। পরীক্ষায় দেয় অস্টিয়া কি, আর এই অস্টিয়া দিয়েই কিন্তু এই অস্টিয়া ছিদ্র দিয়েই কিন্তু রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে হচ্ছে হৃৎপিণ্ডে প্রবেশ করে। রক্ত আমরা এক্ষুনি দেখতে পাবো কিভাবে হচ্ছে আরশোলার রক্ত সংবহন পদ্ধতিটি সম্পন্ন হয়। মনে রাখবে তোমরা, এই অস্টিয়া যে ছিদ্র, এই ছিদ্র থেকেই কিন্তু রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসের মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে এই গেল হৃৎপিণ্ডের কিছু বৈশিষ্ট্য। এবার আমরা যেটা হচ্ছে আঁকবো সেটাকে বলা হয় শব্দচিত্র। পরীক্ষায় কোশ্চেন দেয় যে আরশোলার ক্ষেত্রে মুক্ত সংবহন তন্ত্রের একটি শব্দচিত্র অঙ্কন করো। এটা কিন্তু খুব খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আরশোলার এখানে আমরা দেখলাম যে কোন কোন অংশগুলো ব্যবহৃত হয় সংবহন পদ্ধতিতে। এখন আমরা দেখব এই সমস্ত অঙ্গগুলোর মাধ্যমে কি করে আরশোলার দেহে সম্পূর্ণ সংবহন পদ্ধতিটি ঘটে থাকে। তাহলে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় হচ্ছে কি দেবে, পরীক্ষায় কোশ্চেনটা দিতে পারে আরশোলার মুক্ত সংবহন পদ্ধতির শব্দচিত্র। আরশোলার মুক্ত সংবহন পদ্ধতির শব্দচিত্র। এটা হচ্ছে 3 নম্বর কি 4 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, পুরো প্রসেসটা হচ্ছে আমরা কোথা থেকে শুরু করব, পুরো প্রসেসটা শুরু করব হচ্ছে যেখান দিয়ে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে। আমরা একটু আগেই দেখলাম যে কার মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে, অস্ট্রিয়া নামক ছিদ্র দিয়ে, কার সঙ্গে, পেরিকার্ডিয়াল সাইনাস। এই পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে কিন্তু হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে। তাহলে শুরুটাও আমরা পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে করব। তাহলে দেখো আমরা লিখছি পেরিকার্ডিয়াল সাইনাস, এইখান থেকে আমরা হচ্ছে শুরু করব। এই পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত প্রথমে প্রবেশ করে এটা কার্ডিয়াল সাইনাস, এটা ভুল লিখলাম আমরা, পেরিভিসেরাল সাইনাস হবে, পেরিকার্ডিয়ালটা এখানে লিখবো পেরিভিসেরাল সাইনাস। এবার এখানে আমরা বলেছি যে প্রথমে রক্ত প্রবেশ করবে কোথায়, পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস,
এই পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ত হচ্ছে প্রবেশ করবে পেরিভিসেরাল সাইনাস থেকে। কেন না, তার কারণ হচ্ছে এখানে এক রকমের পেশি আছে, যেই পেশিটিকে বলা হয় অ্যালারি পেশি। পেশিটির নাম তোমরা মনে রাখবে, অ্যালারি পেশি। অ্যালারি, এই অ্যালারি পেশির সংকোচনের ফলে পেরিকার্ডিয়াল সাইনাসটি প্রসারিত হয়। আর এই পেরিকার্ডিয়াল সাইনাসটি প্রসারিত হওয়ার জন্য রক্ত এইখান থেকে কোথায়, পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে হচ্ছে প্রবেশ করে। এবার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে আমি একটু আগের হচ্ছে টপিকে আমি তোমাদেরকে হচ্ছে ভুল বলেছি, যে উল্টো বলে দিয়েছি ব্যাপারটা, যে অস্টিয়া থেকে রক্ত প্রবেশ করে হচ্ছে কোথায়, পেরিকার্ডিয়াল সাইনাসে বলেছিলাম, ওটা উল্টো হবে। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত অস্টিয়া দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এই লাইনটা লিখে রাখো, যে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত অস্টিয়া দিয়ে হৃৎপিণ্ডে হচ্ছে প্রবেশ করে। লাইনটা হচ্ছে, তাহলে এখানে আঁকার সময় বুঝতে পারবে, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত প্রবেশ করবে হৃৎপিণ্ডে। ওই অ্যারোটা একটু চেঞ্জ করে নেব। কোন পথে প্রবেশ করবে, অস্টিয়া নামক ছিদ্র দিয়ে। অস্ট্রিয়া ছিদ্রপথ। আর এই এখানে অ্যালারি পেশির সংকোচন হচ্ছে। এবার এই হৃৎপিণ্ড থেকে রক্ত নির্গত হবে। কি করে নির্গত হবে, হৃৎপিণ্ড থেকে রক্ত প্রথমে প্রবেশ করবে হচ্ছে অগ্রমহাধমনীতে। এই অগ্রমহাধমনীতে প্রবেশ করার পর তারপর রক্ত যাবে মস্তিষ্ক সাইনাসে। মস্তিষ্ক সাইনাস থেকে প্রবেশ করবে পেরিনিউরাল সাইনাসে। তারপর সেটা পুনরায় প্রবেশ করবে পেরিভিসেরাল সাইনাস। আগের ওটাতে একটু কারেকশন করে নিয়ে যে বলেছিলাম অস্ট্রিয়া দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বলেছিলাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসে যায়, ওটা উল্টো বলা হয়ে গেছে। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্ট্রিয়া ছিদ্র পথে রক্ত প্রবেশ করে হৃৎপিণ্ডের মধ্যে। তাহলে এই গেল হচ্ছে হৃৎপিণ্ডের মাধ্যমে সম্পূর্ণ আরশোলার মুক্ত সংবহন। আরশোলার মুক্ত রক্ত সংবহন পদ্ধতি। এটা কিন্তু পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু শব্দচিত্রটা আঁকতে দেয়। এবার এখানে দেখো আমরা কোথাও দেখতে পেলাম না যে হচ্ছে রক্ত বাহের মধ্যে দিয়ে বাহিত হচ্ছে, খালি একটা চেম্বার থেকে নির্গত হয়ে আরেকটা চেম্বারে কিন্তু চলে যাচ্ছে। রক্ত বাহের কিন্তু এখানে দরকার পড়ছে না। আর এই মুক্ত সংবহন তন্ত্রে তোমরা মনে রাখবে যে এই কলাকোষগুলো, আরশোলার যে সমস্ত কলাকোষগুলি আছে সেগুলি সরাসরি কিন্তু রক্তের সংস্পর্শে, রক্ত নয় ওই হিমোলিম্ফের সংস্পর্শে কিন্তু আসে, যেটা বদ্ধ সংবহনের ক্ষেত্রে হয় না। এবার বদ্ধ সংবহন তন্ত্র সম্পর্কে আমরা পড়ব। বদ্ধ সংবহন তন্ত্র আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানবদেহের ক্ষেত্রে বা উন্নত হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে। এক্ষেত্রে রক্ত কিন্তু সম্পূর্ণ রূপে রক্তবাহের মধ্যে প্রবাহিত হবে, কোনো গহ্বরে কিন্তু মুক্ত হয় না। এটা কিন্তু বদ্ধ সংবহন তন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, যে রক্ত কেবলমাত্র পরিবাহিত হবে রক্তবাহের মাধ্যমে, সেটা শিরা হোক কি ধমনী হোক কি রক্ত জালক হোক, কিন্তু কখনোই কোনো গহ্বরে উন্মুক্ত হবে না। পরীক্ষায় একটা কোশ্চেন দিয়ে থাকে যে বদ্ধ সংবহন তন্ত্রের সঙ্গে মুক্ত সংবহন তন্ত্রের কি পার্থক্য। আমরা এখন বদ্ধ সংবহন তন্ত্র ইন ডিটেলে করব না, কারণ যখন আমরা হৃৎপিণ্ডের গঠন করব তখন হৃৎপিণ্ডের গঠনের সময় ইন ডিটেল যে হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র একটা সিস্টেমিক একটা পালমোনারি, সেই সম্পর্কে হচ্ছে আমরা দেখব। এখন আমরা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র আর মুক্ত সংবহন তন্ত্রের পার্থক্যটা পড়ব। আর বদ্ধ সংবহন তন্ত্রের সংজ্ঞাটা তোমরা জেনে নিলে যে যখন রক্ত কোনো পরিবাহীর মাধ্যমে মানে রক্ত বাহকের মাধ্যমে পরিবাহিত হবে এবং কখনোই কোনো দেহগহ্বরে উন্মুক্ত হবে না। দেখো তাহলে পার্থক্য আমরা কি লিখতে পারি। বদ্ধ সংবহনের ক্ষেত্রে প্রথম সংজ্ঞাটা যেটা হচ্ছে রক্ত বাহের মধ্যে দিয়ে প্রবাহিত হবে,
2 নম্বর পয়েন্ট হচ্ছে, আর ওটাতে হচ্ছে লিখবো এটা হচ্ছে দেহ গহ্বরে উন্মুক্ত হবে। বদ্ধ সংবহন তন্ত্র উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এরা নিম্নতর প্রাণী যেমন হচ্ছে দেখলাম চিংড়ি বা হচ্ছে আরশোলা বা সন্ধিপদ প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারপর হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র প্রাণীদের ক্ষেত্রে কোনো শ্বাসরঞ্জক বর্তমান থাকে না। বদ্ধ সংবহন তন্ত্রের প্রাণীদের ক্ষেত্রে শ্বাসরঞ্জক হিমোগ্লোবিন বর্তমান থাকবে। মুক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে এই যে দেহ তরলটি এটি সরাসরি কলাকোষের সংস্পর্শে আসবে, কিন্তু বদ্ধ সংবহন তন্ত্রের ক্ষেত্রে এই যে হচ্ছে পরিবাহকটি মানে রক্তটি সেটি কিন্তু হচ্ছে কখনোই ডিরেক্টলি কলাকোষের সংস্পর্শে আসবে না। তাহলে এই গেল সম্পূর্ণরূপে মুক্ত সংবহন তন্ত্র ও বদ্ধ সংবহন তন্ত্রের একটি সম্পূর্ণ পরিষ্কার ধারণা। এবার পরীক্ষা একটা কোশ্চেন দিয়ে থাকে, রক্ত ও লসিকার মধ্যে কি পার্থক্য আছে সেটি বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের শরীরে মনে রাখবে রক্ত ছাড়াও আরেক প্রকারের তরল বর্তমান আছে, যেটি তার যে হচ্ছে বাহক তার মাধ্যমে পরিবাহিত হয়, সেটি হচ্ছে লসিকা। লসিকা যার মাধ্যমে প্রবাহিত হবে সেটা লসিকা বাহক হবে। এবার এই রক্তের সাথে লসিকার হচ্ছে কি পার্থক্য হবে। রক্ত দেখো হচ্ছে প্রথমেই মনে রাখতে হবে, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, খাতায় কিন্তু এটা অবশ্যই লিখবে তোমরা, রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য। প্রথমেই হচ্ছে আমরা রক্ত হচ্ছে কি দেখবো না, রক্তের রং হয় লাল, আর লসিকার রং হয় হচ্ছে ঈষৎ হলুদ, একটু লাইট ইয়েলো কালারের হয়। রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সবই বর্তমান থাকে। লসিকার মধ্যে কেবলমাত্র শ্বেত রক্তকণিকা বর্তমান থাকে। রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকার যে সমস্ত যে ভাগ মানে হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা অ্যাগ্রানুলোসাইট, মানে যেটা হচ্ছে পরবর্তীকালে তোমরা হচ্ছে পরের ভিডিওতে দেখবে যে ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, মানে সমস্ত প্রকৃতির শ্বেত রক্তকণিকাই রক্তের মধ্যে বর্তমান থাকে। কিন্তু লসিকার মধ্যে কি লিখবে, লসিকার মধ্যে লিখবে কেবলমাত্র লিম্ফোসাইট বর্তমান থাকে। রক্ত রক্তবাহের মাধ্যমে পরিবাহিত হয়, লসিকা লসিকাবাহের মাধ্যমে পরিবাহিত হয়। রক্তের মধ্যে একটা জিনিসের পরিমাণ অনেক বেশি থাকে, যেটা প্রোটিন এবং ফাইব্রিনোজেন নামক এক প্রকারের রক্ততঞ্চন সাহায্যকারী প্রোটিন। এই ফাইব্রিনোজেন কিন্তু লসিকাতে বর্তমান থাকে না। তাহলে এই গেল রক্ত ও লসিকার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পার্থক্য। রক্ত ও লসিকা ছাড়াও আরো কিছু তরল আমাদের শরীরের মধ্যে বর্তমান থাকে, যার পরিচয় তোমাদের জানাটা হচ্ছে খুব দরকার, পরীক্ষায় যেগুলো দিয়ে থাকে। প্রথমেই যেটা সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল, এই তরলটি কোথায় বর্তমান থাকে, অস্থি সন্ধিতে, মানে একটা অস্থি আর একটা অস্থির সঙ্গে যেখানে যুক্ত হচ্ছে সেই অস্থি সন্ধিতে এটা বর্তমান থাকে, এবং এর কাজ লুব্রিকেশন, মানে হচ্ছে দুটি অস্থির মধ্যে ঘর্ষণ কমানো। আর এই হচ্ছে তরলের পরিমাণ যদি কমে যায় তখনই কিন্তু আর্থরাইটিস হয়। সেকেন্ড যে তরলটার সম্পর্কে আমরা আলোচনা করব, সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটা কোথায় বর্তমান থাকে, আমাদের মস্তিষ্কের গহ্বরে এবং সুষুম্না কাণ্ডে। এই সিএসএফ এর কাজ কি, মস্তিষ্কের বিভিন্ন কলাকোষকে পুষ্টি প্রদান করা, অক্সিজেন সরবরাহ করা, বিপাকীয় বজ্র পদার্থগুলোকে অপসারিত করা, এবং প্রধান যে কাজ সেটি হচ্ছে এটি একটা কুশন হিসেবে কাজ করে। কুশন মানে বালিশের মতো, মানে এটা মেকানিক্যাল শক, SHOCK, মেকানিক্যাল শক অ্যাবজর্ব করে নেয়। মানে মস্তিষ্কে যদি কোনো রকম আঘাত লাগে তাহলে সেই আঘাতের পরিমাণটাকে যতটা সম্ভব পরিমাণে কমাতে চেষ্টা করে, এবং মস্তিষ্কের যে নিউরনগুলো আছে এবং কলাকোষগুলি আছে সেটিকে কোনো রকম ড্যামেজ থেকে রক্ষা করে। তাহলে এই দুটো হচ্ছে তরল কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা বললাম সাইনোভিয়াল তরল, আর একটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এছাড়াও আরেক প্রকারের রস হচ্ছে আমাদের কলাকোষের মধ্যে বর্তমান থাকে, যেটাকে বলা হয় টিস্যু ফ্লুইড বা কলা রস। এই কলা রসটি কলা, বিভিন্ন রকমের যে আমাদের কলা আছে সেই কলার মধ্যবর্তী স্থানে বর্তমান থেকে কলার অন্তর্গত যে কোষগুলি সেগুলিকে পুষ্টি প্রদান করে, সেখান থেকে বিপাকীয় বজ্র পদার্থ অপসারিত করে, অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড অপসারিত করে। তাহলে এই 3 প্রকারের তরলও কিন্তু বর্তমান থাকছে। তাহলে টোটাল দেখো 5টা তরল দেখলাম। প্রথমে দেখলাম রক্ত, লসিকা, সাইনোভিয়াল তরল, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অ্যান্ড শেষ টিস্যু ফ্লুইড বা যেটাকে বলা হবে কলা রস। তাহলে এই গেল সম্পূর্ণরূপে একটি সংবহনের প্রাথমিক ধারণা।
পরের ভিডিওতে আমরা আলোচনা করব রক্তের মধ্যে কি ধরনের কোষ বর্তমান থাকে, কি কাজ করে রক্ত, রক্তের শ্রেণী কি করে আমরা নির্ধারণ করতে পারি, সেটি কিন্তু আমরা পরের ভিডিওতে জানতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ টপিকটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আরো নতুন ভিডিও সম্পর্কে তোমরা সহজেই জানতে পারবে। থ্যাংক ইউ।